আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের গতদিন আমি দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ আর একটা কথার অঙ্ক করে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের বইয়ের 1.6 অধ্যায়ের 18 নম্বর অঙ্কটা দেখো, সবাই খেয়াল করো, সবাই বই বের করো। পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? দেখো, এইটাকে যদি আমরা এরকম একটা চিত্র আঁকায় নিয়ে আসি, মনে করি এই একটা জমি, ভালো করে খেয়াল করো সবাই, মনে করো এই একটা জমি। এই জমিতে সে কি কি চাষ করবে? এই টোটাল জমির পরিমাণ হচ্ছে 100%। 100%। এই জমিতে সে ধান চাষ করবে। মনে করি এতটুকু জায়গায় সে ধান চাষ করছে, এতটুকু জায়গায় কি চাষ করছে? ধান। এতটুকু জায়গায় সে মরিচ চাষ করছে, মরিচ, এই জায়গাটায় সে মরিচ চাষ করবে। আর হচ্ছে এই অংশটায় সে আলু চাষ করবে, এইটাতে সে আলু চাষ করবে। এবং দেখো এই জায়গাটা, এই যে আমি টেনে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে অবশিষ্ট পড়ে আছে, অবশিষ্ট জায়গা। এই অবশিষ্ট জায়গাতে সে কি চাষ করবে? এই জায়গাতে সে বেগুন চাষ করবে, বেগুন চাষ করবে। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন আর কি। তাহলে দেখো, আমার ধান চাষের পরিমাণটা দেয়া আছে 40.5%, মরিচেরটা দেয়া আছে 20.2%, আর আলুরটা দেয়া আছে 10.75%। এই তিনটা জায়গা ধান, মরিচ আর আলু তো চাষ করা হয়েছে, তার পরিমাণটাও দেয়া আছে এত শতাংশ, এত শতাংশ, এত শতাংশ। তাহলে আমরা এখানে ধান, মরিচ আর আলু, এই তিনটাকে আমরা কি করব? যোগ করব। এই তিনটাকে দেখো যোগ করলে এই জায়গাটুকুর পরিমাণ বের হয়ে যাচ্ছে, এই জায়গা কতটুকু পরিমাণ চাষ করা হয়েছে। আর টোটাল জমিটার কত শতাংশ? 100%। তারপরে এই টোটালটা থেকে, এই হচ্ছে টোটাল মোট, এই টোটালটা থেকে এই অংশটা যদি আমরা বিয়োগ করি, দেখো আমার এই যে টান দিয়ে রেখে দিছি, এই অংশটা পেয়ে যাবো আমরা। আর এই অংশটার মান পাওয়া মানে কার মান পাওয়া? বেগুন চাষের পরিমাণটা বের হয়, কতটুকু জায়গায় সে বেগুন চাষ করলেন। আর এইটাই আমাদের উত্তরে চাচ্ছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা আগে লিখব পারুল বেগমের মোট জমি আছে 100%। কত নাম্বার? 18 নাম্বার দিয়ে লিখব। দেওয়া আছে পারুল বেগমের মোট জমি আছে 100%। ওকে, এইবার অনেকে লেখা আছে ধান চাষ করে এত শতাংশ, মরিচ এত শতাংশ, আলু এত শতাংশ। এটা লেখার কোনো দরকার নেই, আমরা একবারে জাস্ট লিখে দিব যে তিনি জমিতে ধান, প্রথমটা হচ্ছে ধান, কমা মরিচ ও আলু চাষ করলেন, কত? প্রথমটা 40.5 যোগ 20.2 যোগ 10.75, এত কি হবে? এত শতাংশ। তাহলে এখানে লিখে দাও এত শতাংশ। ওকে, এবার দেখো তোমরা এটা প্রয়োজনে পাশাপাশি, যদি যাদের যোগ করতে সমস্যা হয় তারা রাফে উপর নিচে লিখে নিতে পারো। 40.5, তারপরে 20.2 আর হচ্ছে 10.75। 5 আর এগুলো তো শূন্য আছে, যোগ করলে 5ই হয়। 7 আর 2 9, 9 আর 5 14, 4, হাতে 1, শূন্যর সাথে 1 যোগ করলে একই হবে, তাহলে 1, 2 আর 1 3, 4 আর 3 7, 71.45। অথবা তোমরা এইভাবে দেখো পাশাপাশি যোগ করতে পারো। 5 দেখো এখানে দশমিক উপরে 2টা ঘর, এখানে 5 আর এই দুইটাতে দশমিক উপরে একটা ঘর দিয়ে আছে, তাহলে 5
আর বাকিগুলা কি থাকে, শূন্য থাকে, যোগ করলে কত আসবে, 5ই আসবে। তারপর এটা 7 আর 2 9, 9 আর 5 14, 4, তারপর দশমিক দশমিক হাতে 1, 1 আর 0 যোগ করলে 1 হবে, আর 4 আর 2 আর 1 3, 4 আর 3 7, 71.45%। এত শতাংশ। তাহলে ধান, মরিচ ও আলু চাষ করলো 71.45%। এবার মোট জমিটা আমরা বলা হচ্ছে কত শতাংশ, 100%। অতএব অবশিষ্ট জমি, অতএব অবশিষ্ট জমি সমান কারণ, এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন, এই জন্য আমরা অবশিষ্ট জমিটা বের করব। 100 বিয়োগ 71.45%। এটাকে বিয়োগ করলে দেখো এখানে দেয়া আছে 100 থেকে 71.75, এটা আমরা বিয়োগ করব। তাহলে এটা দেখো প্রয়োজনে তোমরা উপর নিচে করে রাফ করতে পারো, এই 100 আর হচ্ছে 71.45, এইটার পরে দশমিকে দুইটা শূন্য করে নিলাম আমরা বিয়োগের সুবিধার্থে। 5 আছে কত, 10 হয়, 5 হলে হাতে 1, 5 হাতে 1, 2 2 আছে 10 হয় 8, হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত, 10 হয়, 2 হলে হাতে 1, 1 একে মিলে গেলে শূন্য, বামের শূন্য কোনো প্রয়োজন নেই। তাহলে এটা কত আসে, 28.55, 28.55%। এই জমিটা কার জমি, অবশিষ্ট জমি। আর অবশিষ্ট জমিতে তিনি কি চাষ করবেন, বেগুন চাষ করবেন। লিখে দিও, অতএব এত শতাংশ জমিতে তিনি বেগুন চাষ করলেন। অতএব 28.55% জমিতে তিনি বেগুন চাষ করলেন, বেগুন চাষ করলেন। ওকে, এটাই উত্তর। এইবার ছোট একটা অঙ্ক দেখো, 19 নম্বর। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তাহলে এটা লিখবো যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, অতএব 8.5 ইঞ্চি সমান কি হবে, বেশি, বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে এটার সাথে এটা গুণ হলে যা হবে তো সেন্টিমিটার উত্তর। 20 নম্বর, একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে। উত্তর কি চাচ্ছে, ঘন্টা চাচ্ছে। তাহলে যেটা উত্তর চাই সেটা কোন পাশে থাকে, ডাইন পাশে থাকে। তাহলে এখানে একটি গাড়ি ঘন্টায়, ঘন্টায় মানে কি, 1 ঘন্টায় 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টা, অতএব 1 কিলোমিটার যায় যেতে কত, মানে 1 কিলোমিটার যায় কত ঘন্টায়, অতএব 319.2 কিলোমিটার যায় কত ঘন্টায়। এটা আমরা এখানে ঐকিক নিয়ম করে বের করব। এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে নাম্বার 22। দেখো 22 নম্বর অঙ্কটা, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, এই একটা অঙ্ক দিয়ে একটা সৃজনশীল তৈরি হবে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। 22 নম্বর অঙ্কটা পারলে 6 মার্কস কোন পাবা, কারণ এইখান থেকে ক আসবে প্লাস খ অথবা গ আসবে, তাহলে 4 আর 2 কত হয়, 6 হয়। আবার দেখো অঙ্কটা, একটি বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটি, আমরা অংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ ভগ্নাংশ বা সম্পূর্ণ অংশটাকে সবসময় কত ধরি, 1 ধরি, এটা মনে রাখবা। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। 22 নম্বর অঙ্কটা, 22 আমরা আগে একটা বাঁশ অঙ্কন করি। মনে করি এই একটা বাঁশ, সে এ একটা বাঁশ, একটা বাঁশ অঙ্কন করলাম। এবার বলছে বাঁশের এত অংশ কাদা, মনে করো বাঁশের এই পর্যন্ত এইটুকু হলো কাদা, এইটুকু হচ্ছে কাদা, আর কাদায় আছে 0.15, তারপরে আছে পানি। এইবার মনে করো এই পর্যন্ত এইটুকু হচ্ছে পানি, এইটুকুর মধ্যে হচ্ছে পানি আছে, পানি আছে কত, 0.65 এত অংশ। আর এই বাঁশের উপরের যে অংশ, পানির উপরে যে অংশটা আছে এইটুকুর
পানির উপরে এইটুকু দৈর্ঘ্য বলছে হচ্ছে 4 মিটার, পানির উপরে এইটুকু দৈর্ঘ্য আমাদের 4 মিটার বলছে। তাহলে সম্পূর্ণ বাসটা, এই যে সম্পূর্ণ বাসটা, এই সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য। তাহলে আমাদের এই কাদা আর এই পানি টোটাল কতটুকু আছে আগে সেটা আমরা বের করব। টোটাল মানে কি মোট কতটুকু, মোট মানে কি হয় সবসময় যোগ হয়। তাহলে কাদায় ও পানিতে কতটুকু আছে এই দুইটা অংশ আগে আমরা যোগ করব। এই দুইটা অংশ যদি যোগ করি, যোগ করার পরে আমরা এই সম্পূর্ণ বাসটাকে আমরা সবসময় কত ধরবো, 1 ধরবো। তাহলে এই বাকি অংশটা বের করবো কিভাবে, এই সম্পূর্ণটা থেকে এই দুইটা অংশটা যদি আমরা বিয়োগ করি তাহলে এইটুকুর অংশ আমরা পেয়ে যাব, বাকি অংশটা পেয়ে যাব। আবার বাকি যে একটা অংশ পাবো সেটা আর এই 4 মিটারটা তো সমান হবে, কারণ এইটুকু দৈর্ঘ্য আমাদের 4 মিটার দেওয়া আছে। আবার এই বাকি একটা অংশ আমরা বের করলাম, তাহলে প্রশ্ন মতো ওই অংশটা সমান 4 মিটার, অতএব একবার সম্পূর্ণ অংশ সমান কত, তার মানে এই সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য আমাদের বের হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে কাদায় আছে এত অংশ, পানিতে আছে এত অংশ। আমি একসাথে লিখে দিলাম বাসটির কাদায় ও পানিতে আছে, বাসটির কাদায় ও পানিতে আছে কত হবে, 0.15 কাদায় আছে আর পানিতে আছে 0.65 এত অংশ। এটাকে যোগ করলে 5 আবার যোগ করলে 10 এর 0 হাতে 1, 6 রেখে 7, 7 রেখে 8.0 এত অংশ। তাহলে বাসটি কাদায় ও পানিতে আছে কত, 0, অর্থাৎ এইটুকুর পরিমাণ আমাদের এই দুইটা অংশ হলো 0.8 এত অংশ। এবার মনে করি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত অংশ, 1 অংশ। মনে করি এটা আমাদের এখানে ধরে নিতে হবে, মনে করি এটা সবার আগেও তুমি ধরে রাখতে পারো। মনে করি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 1 অংশ, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 1 অংশ। অতএব বাসটির পানির উপরে আছে, অতএব পানির উপরে আছে, পানির উপরে আছে বা অবশিষ্ট অংশ এটা লিখলেও হবে। 1 বিয়োগ এই কাদার পানিতে আছে কতটুকু, এটা আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে 0.80 এত অংশ। বিয়োগ করলে দেখো 1 থেকে 0.80 বিয়োগ করলে 0.20 অংশ এটা থাকবে। কিভাবে পেলাম দেখো, 1 এটাকে যদি আমরা রাফ করি তাহলে এরকম আসবে 1.00 আর 0.80, 0 মিলে গেলে 0, 8 আছে 10 আর 2 হলে হাতে 1, 1 মিলে 0, তার মানে 0.20। তাই আমরা লিখছি এখানে 0.20। জিরোটা একটু জাস্ট ভালো দেখার জন্য বলা যায়, বা যাতে এই দশমিকটা বোঝা যায় এই জন্য আমরা দিয়ে থাকি। এবার এই অংশটা বের হলে হচ্ছে আমাদের পানির উপরে আছে। এবার প্রশ্ন অনুসারে এই অংশটা এটা কোথায় আছে, দেখো পানির উপরে আছে কত, 0.20 অংশ। আবার এইটুকুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের, দেখো এটা হচ্ছে পানির উপরে আছে, আমরা বের করবো। এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে প্রশ্ন মতে এইটা আর এটা কি সমান, তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে বাসটির এত অংশ সমান 4 মিটার। অতএব বাসটির 1 বা সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য বের করতে বলছে। 1 মানে যা, সম্পূর্ণ মানে তাই। এত অংশ সমান কি হবে, এখানে কম হলে কি হবে, ভাগ, অর্থাৎ 4 ভাগ 0.20 এত মিটার। এবার আমরা যে দশমিক উঠলে একটা 1, পরে যে কটার সংখ্যা সেই কটা 0, ডিভাইডেড বাই 20
এত মিটার, কাটাকাটি করলে 5 20 100, 4 5 গুণ করলে 20 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার হবে? 20 মিটার। অতএব সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 20 মিটার। এটাই উত্তর। ওকে, এইটাই যদি সৃজনশীল আকারে আসে তাহলে খেয়াল করো, এই অংশটুকু আমাদের বের করতে বলে, এইটুকু কতে বের করতে বলতে পারে, আর এই বাকি এই কাজটা খ অথবা গতে আসলো। তার মানে 4 আর 2 6 মার্চ সেখান থেকে কমন পেয়ে যাওয়া। আর সবচেয়ে বড় কথা, এই অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল হবে। এইবার এখানে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে, তাহলে এটা ছিল আমাদের আজকে এই অঙ্কগুলাই করব। আর এখন যেটা আমি শেখাবো সেটা হচ্ছে এই অধ্যায়ে কিছু মৌলিক সংখ্যা সম্পর্কে তোমার এমসিকিউ আসে, বা মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, গসাগু লসাগু, এইগুলার একটু ধারণা এখানে আমাদের প্রয়োজন হবে। তাহলে এইগুলা ধারণা দেওয়ার জন্য তোমাদের বলি, সেটা হচ্ছে অঙ্ক পাতনে প্রশ্ন আসতে পারে। অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? দেখো, মোট অঙ্ক আমাদের আছে কয়টা? 0 1 2 3 4 5 6 7 8 9। এইগুলাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এখানে মোট কয়টি আছে? 10টি আছে। তাহলে অঙ্ক পাতনের প্রশ্ন আসতে পারে, অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? কয়টি? 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এইবার খেয়াল করো মৌলিক সংখ্যা। আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। তোমরা অনেকেই এইভাবে উত্তর দাও যে যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এটা আসলে ভুল উত্তর। এটার সঠিক উত্তরটা হচ্ছে, প্রথম কথাটা বলতে হবে এক থেকে বড়। প্রথম কথাটা কি বলতে হবে? এক থেকে বড় যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া, এক থেকে বড় যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন হচ্ছে 2 3 5 7। দেখো, সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। একই উত্তর। এবং 2 পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা জোড়। তাহলে দেখো, 2টা আমরা কোথায় বলতে পারি যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। এই জন্য আমরা এখানে বলি এক থেকে বড়, কারণ 2টা কি এক থেকে বড়। তারপরে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। আর জোড় মৌলিক সংখ্যা কত? সেটাও 2, কারণ একমাত্র 2 পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা। ওকে, এখন মৌলিক সংখ্যা তোমার এক থেকে, মনে করো 1 থেকে 10 পর্যন্ত, যে এই 4টা মৌলিক সংখ্যা যেটা আমি এই উদাহরণ দিলাম, এইটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা মনে রাখার একটা কোড আমি তোমাদের শিখিয়েছিলাম ক্লাসে, যারা ছিলে না তারা আবার ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে এভাবে পড়বা তোমরা: 44 22 3 22 3 21। এইভাবে পড়লে তোমাদের 30 সেকেন্ডের মধ্যে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। 44 22 3 22 3 21। এইভাবে পড়ি কেন? দেখো, লাস্টের 3টা ডিজিটের সাথে এই অংশের 3টা ডিজিটের আবার মিল আছে। 44 22 3 22 3 21। এখন 44 বলতে দেখো প্রথমটা কত আছে? 4। তার মানে আমার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। কি কি? 2 3 5 আর হচ্ছে 7। তারপরটা 11 থেকে 20, দ্বিতীয় নম্বরে কে আছে? 4। তার মানে এখানেও 4টা মৌলিক সংখ্যা। কি কি? 11, তারপর 13, 17 আর হচ্ছে 19। তারপর 3 নম্বরে কয়টি আছে? 2টি আছে। তাহলে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। কি কি? 23 আর হচ্ছে 29। এইবার আসো 4 নম্বরে কয়টা আছে? 2টা। তাহলে 31 থেকে 40। এই দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কিভাবে মিলে যাচ্ছে। এটা হচ্ছে 2। কি কি আছে? 31 আর হচ্ছে 37। এবার 5 নম্বরে কত আছে? 3টা। তা 5 নম্বরে 3,
তাহলে এটা হবে কত, 41 থেকে 50 আছে তিনটা, কি কি, 41, 43 আর হচ্ছে 47। তাহলে আমাদের 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, 4 আর 4 যোগ করলে 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 15। তাহলে আমার 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা আছে। তোমাদের এই আগে আপাতত 1 থেকে 50 এই পর্যন্ত ইয়ে করো। তোমার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তোমার যে কোডটা জানা থাকে 4 আর 2 6, 6 আর 2 8, তোমার এইগুলো বের করে দেখা লাগবে না, তুমি এই কোড থেকে তুমি বের করতে পারবা যে তোমার 8টা মৌলিক সংখ্যা আছে, 20 থেকে 40 পর্যন্ত 8টা মৌলিক সংখ্যা আছে। এভাবে এমসিকিউ আসবে। তাহলে তোমরা এই অঙ্কগুলা, যে অঙ্কগুলো আমি দিয়েছি আজকে করালাম, এইগুলার প্র্যাকটিস করবা। এর সাথে তোমরা অতিরিক্ত করবা 19 20 21, 19 20 21 হোমওয়ার্ক করবা, আর এই মৌলিক সংখ্যার আর এইগুলা দেখবা ভালো করে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।